নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারদের পরীক্ষা চলছে। তোমাদের ৩টে পেপার পরীক্ষা হয়ে গেছে। তোমাদের থেকে পাওয়া ফিডব্যাক অনুসারে আমি জানতে পেরেছি তোমাদের পরীক্ষা সবার ভালো হয়েছে এবং ৩টি পেপারে আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো প্রত্যেকটি তোমাদের কমন এসছে। আমি প্রশ্নও দেখেছি। আশা করি তোমাদের আশানুরূপ ফল তোমরা পাবে। তো এই প্রশ্নগুলো যারা ঠিকমতো লিখে আসতে পেরেছো তারা ফার্স্ট ক্লাস নম্বর অবশ্যই পাবে। আশা করি 55 থেকে 60% এর মধ্যে তোমাদের লিখতে মানে নম্বরটা থাকবে। অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে, আমাকে বেশ কিছুজন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে মেসেজ করে যে ডিসট্যান্স থেকে পড়ে সত্যিই কি ফার্স্ট ক্লাস নম্বর হয়? কিংবা ৪টে প্রশ্নই তো আমি লিখে এসেছি। ৪টে প্রশ্ন লিখে আসলেই কি আমি ফার্স্ট ক্লাস নম্বর পাবো? নাকি ফার্স্ট সেমিস্টারের এখন যারা থার্ড সেমিস্টারে পড়ে তাদের কিছুজনের বক্তব্য আমি ৪টে প্রশ্ন লিখে এলেও আমি ফার্স্ট ক্লাস নম্বরটি পাইনি। তো এক্ষেত্রে প্রথমেই বলবো যে ৪টে প্রশ্ন লিখে এলেই যে তুমি ফার্স্ট ক্লাস পাবে এরকম কোনো মাথার দিব্যি কেউ দেয়নি। প্রশ্ন যেভাবে চাওয়া হয়েছে সেইভাবেই যদি তুমি উত্তরটি লেখো, তোমার বানান যদি ভুল না থাকে, তোমার হাতের লেখা যদি স্পষ্ট থাকে এবং তোমাকে যে প্রশ্নটি চাওয়া হয়েছে সেই প্রশ্নটি সহজ সাবলীল ভাষায় বিভিন্ন উদ্ধৃতি ব্যবহার করে তুমি লিখে আসতে পারলে ১০ নম্বরের প্রশ্ন মোটামুটি ৩ পাতা লিখে আসতে পারলে তুমি অবশ্যই ফার্স্ট ক্লাস পাবে। এরকম কোথাও লেখা নেই যে ডিসট্যান্স থেকে পড়ে ফার্স্ট ক্লাস পাওয়া যায় না কিংবা নেট সেট দিয়ে পিএইচডি করা যায় না। এটা একেবারেই ভ্রান্ত ধারণা। যারা সিরিয়াসভাবে পড়াশোনা করো এবং যারা মনে করছো বাংলা নিয়ে এমএ করে আমি ভবিষ্যতে হায়ার স্টাডিজে যেতে চাই, তারা অবশ্যই ফার্স্ট সেমিস্টার থেকে খুব ভালো করে পড়াশোনাটা করবে। তাহলে অনেক বাংলা নিয়ে পড়ে যে কোনো স্কোপ নেই এই ধারণাটা কিন্তু একেবারেই ভ্রান্ত। অনেক দিক রয়েছে বাংলা নিয়ে পড়ে নিজেকে দাঁড় করানোর। সেই প্রচেষ্টাটা এবং সেই সৎ বুদ্ধিটা থাকতে হবে। তাহলেই তুমি গেনার। ডিমোটিভেট করার অনেক জায়গা রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা ডিমোটিভেট করবে। কিন্তু নিজের কেরিয়ার নিজেকেই তৈরি করে নিতে হবে। এমন নয় যে পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা এসএসসি হচ্ছে না বলে হাত গুটিয়ে বসে থাকবে। তুমি নেট সেট দিয়ে পিএইচডি করতে পারো। বিভিন্ন ধরনের বাংলার অনেক প্রফেশনাল কোর্স রয়েছে। সেই সব কোর্সগুলো করে তুমি লেখালেখির জগতে আসতে পারো। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে বিভিন্ন ধরনের কোর্স করানো হয়। যারা ডিরেক্টর হতে চাও কিংবা স্ক্রিপ্ট রাইটার হতে চাও, যারা স্ক্রিন প্লে রাইটার, সেই কোর্সগুলো তোমরা করতে পারো। সেগুলোতে তোমাদের বেশ ব্রাইট ফিউচার। সত্যজিৎ রায় থেকে যদি তোমরা স্ক্রিন প্লে রাইটিংয়ের কোর্স করো, আরও অনেক কোর্স রয়েছে। সেখানে স্ক্রিপ্ট রাইটিং, বিভিন্ন টিভি সিরিয়ালে লেখার সুযোগ এবং সেখানে যে সাম্মানিকগুলো পাওয়া যায় যথেষ্ট, মানে গভর্নমেন্ট জবের থেকে অনেক বেশি আমার আমার যেটা মনে হয়েছে। এবং লেখালেখির জগতেও তুমি আসতে পারো। বিভিন্ন নোট বইয়ে কাজ করতে পারো, বিভিন্ন সমালোচনামূলক বইয়ে কাজ করতে পারো। সেখানেও তুমি ভালো রকমভাবে সাম্মানিক পাবে। অবশ্যই তোমার লেখার মধ্যে সেই মৌলিকতা থাকতে হবে। লেখাটার মধ্যে নতুনত্ব জিনিস, মৌলিক এবং নতুনত্ব জিনিসের মধ্যে একটা যে সূক্ষ্ম পার্থক্য, সেই জায়গাটা তোমাকে দেখাতে হবে এবং অন্য ১০টা বইয়ের থেকে তোমাকে নতুন কিছু চিন্তাভাবনা দেখাতে হবে। অবশ্যই তাহলে তুমি এই দিকে আসতে পারো। যাই হোক, সেটা পরের কথা। আরেকটি পরীক্ষা তোমাদের বাকি রয়েছে, ১০৪ এর যে পেপারটা, সেইটার সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। কারণ এত ব্যস্ততার মধ্যে সত্যি ইউটিউবটা চালানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমি ভিডিও করার সময়ই পাই না। সেই অন্য অনেক সময় আমাকে ভিডিওটা মানে অফ করে আমাকে অনলি স্ক্রিনটা রেকর্ড করে তোমাদের ভিডিও দিতে হয়। কিন্তু পড়ানোটা নিজেকে না দেখালে পড়ানোটা সেইভাবে হয় না। কিন্তু এতটাই আমি ব্যস্ত হয়ে পড়েছি যে আমি সেই সময়টা দিতে পারছি না। তোমরা শেয়ার করে দেবে, কিন্তু তোমাদের এই কমেন্টগুলো যখন দেখি তখন ভিডিওটা না দিয়ে পারা যায় না, যে এত ছেলেমেয়ে তোমরা নির্ভর করো এই চ্যানেলটার উপরে, এই ভিডিওটার উপরে। তখন একটা দায়বদ্ধতা থেকেই যায় যে দিতেই হবে। ঠিক আছে, আমরা ১০১ এর পর্যায়গ্রন্থ মানে ১০৪ এর পর্যায়গ্রন্থ ১ নিয়ে আলোচনা করব। এখানে আমি ৪টে প্রশ্ন রেখেছি, খুব বেশি প্রশ্ন রাখিনি। তোমাদের ২টো প্রশ্ন আসবে, এর মধ্যে একটা লিখতে হবে।
তো তুমি যদি চর্যাপদে প্রতিফলিত সমাজ জীবন এরকমভাবে আসে, আবার আসে যে চর্যাপদের দেশকাল সমাজ নিয়ে আলোচনা করো, একই প্রশ্ন। আর একটা আসে চর্যাপদের কাব্যমূল্য বিচার করো। তো এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ১০০ একেও চর্যাপদ ছিল, কিন্তু ১০০ একে এই পদগুলো ছিল না, যে ১০টা পদ তোমাদের দেয়া হয়েছে সেগুলো ছিল না। কিন্তু চর্যাপদের সমাজ জীবন, ভাষাতাত্ত্বিক দিক, চর্যাপদের নামকরণ, এগুলো তোমরা ১০০ একেও কিন্তু পড়েছো। তাহলে এখান থেকে এই পেপারটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এই পদগুলোর মধ্যে আমি ৪টে পদ রেখেছি, এর মধ্যে থেকে আশা করি দুটো আসবে। একটা রেখেছি বাজনাবো পারি, আর একটা কাহিরি ঘিনি মেলি, আর একটা রেখেছি নগর বাহিরে ডম্বি আর জো মনগো। তো এই দুটো প্রশ্ন তো দেখো ৫, ৫, ১০ সেভাবেই প্রশ্নটা আসে। কারণ এই দুটো পদের জন্য ১০ নম্বর ধার্য তোমাদের, ৫, ৫ ভাগ করেই প্রশ্নটা আসবে। তো ১০৪-এর পর্যায়গ্রন্থ ১ থেকে এই ৪টে প্রশ্ন পড়লেই তোমাদের আমার মতে পরীক্ষায় আসার কথা। তার মানে এই নয় যে অন্য কিছু আসবে না। তোমরা যা, যা প্রস্তুতি নিয়েছো, যার কাছে পড়ো তোমরা, তারা যে সাজেশন দিয়েছেন সেগুলো অবশ্যই ফলো করে যাবে। তো পর্যায়গ্রন্থ ২ টা দেখে নিই। পর্যায়গ্রন্থ ২ এর শ্রীকৃষ্ণ কীর্তনের এখান থেকে তোমাদের রাধা বিরহ অংশটা পাঠ্য। তো রাধা বিরহ প্রক্ষিপ্ত কিনা এটা আগেরবার এসেছে প্রশ্নটা। এমন নয় যে রিপিট হবে না, রিপিট হতেই পারে। তো সেক্ষেত্রে তোমাদের ওই প্রশ্নটা পড়াটাও কর্তব্য। যে রাধা বিরহ অংশটা তোমাদের সিলেবাসে রয়েছে, তাহলে কেন প্রক্ষিপ্ত করা হলো? আগেরবার এলে যে আসবে না এমন কোনো মানে নেই। তবে আমি রেখেছি এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ অংশে কবি দেহ বন্দনার ভিতর দিয়ে দেহাতীত আরাধনা সঙ্গীত শুনিয়েছেন। এটা আলোচনা করো। মানে এখানে ভগবানের সম্ভোগ দেখানো হচ্ছে। যেমন জয়দেবের গীত গোবিন্দ কাব্যটা আমরা দেখেছিলাম, সেখানে কোনো কোনো সমালোচক অশ্লীলতার প্রসঙ্গ তুলেছেন। কিন্তু সেখানে অশ্লীলতার প্রসঙ্গ ব্যাখ্যা করা যাবে না, কারণ সম্ভোগ যেহেতু দেবতার। এখানে বলছে দেহ বন্দনার ভিতর দিয়ে দেহাতীত আরাধনা। এই শ্রীকৃষ্ণ এবং রাধার যে দেহ বন্দনা মানে একটা লৌকিক প্রেম, যেটার কথা বলবো আমরা, লৌকিক প্রেমের ভিতর দিয়ে দেহাতীত আরাধনা মানে শরীরের ঊর্ধ্বে যে মন, সেই মনের যে আরাধনা, সেই আরাধনাটার সঙ্গীত শোনা গেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। রাধার এই যে শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ প্রেম, সেই প্রেমটা কিভাবে প্রকাশিত হয়েছে, মানে দেহকে অতিক্রম করে মনের মধ্যে দিয়ে সেই প্রার্থনাটা কিভাবে প্রতিভাত হয়েছে, সেইটা এখানে উত্তর লিখে আসতে হবে। পরের প্রশ্ন কৃষ্ণ চরিত্র। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কৃষ্ণ চরিত্র। কারণ বৈষ্ণব পদাবলীর কৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ কীর্তনের কৃষ্ণ কিন্তু সম্পূর্ণ আলাদা দুটি চরিত্র বলে মনে হবে আমাদের পড়লে। বৈষ্ণব পদাবলীর কৃষ্ণকে আমরা দেখেছি একদম ভগবান রূপে, তার পুজো করতে দেখা গেছে। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের কৃষ্ণকে দেখা গেছে একটি গ্রাম্য যুবক, যে মাঠে মাঠে ঘুরে বেড়ায় এবং রাধার প্রতি মানে একটা সম্ভোগের আকর্ষণ অনুভব করার কথা এখানে দেখা গেছে। মানে একদম গ্রাম্য একটি ছেলেকে, যে ঠিকমতো সভ্যতা ব্যাপারটাও জানে না। কৃষ্ণ চরিত্রটা এখানে দেখাতে হবে। আর রাধা চরিত্র বিকাশে প্রকৃতির ভূমিকা। তো রাধাকে আমরা দেখেছি, রাধার যে সৌন্দর্য বর্ণনাগুলো, সেই সৌন্দর্যগুলো প্রকৃতির প্রেক্ষাপটে কিভাবে ফুটে উঠেছে সেটা আলোচনা করে দেখাতে হবে। এখানে রাধা চরিত্রটা তো দেখাতেই হবে, তার সাথে রাধার চরিত্র বিকাশের ক্ষেত্রে প্রকৃতি কি ভূমিকা পালন করেছে সেটা লিখতে হবে। তো এরপরে চলে যাব পর্যায়গ্রন্থ ৩-এ। পর্যায়গ্রন্থ ৩-এর প্রশ্নটা বিদ্যাপতি ফ্ল্যাট প্রশ্নও আসতে পারে। এভাবে আসতে পারে যে বিদ্যাপতি বাংলা সাহিত্যের কবি না হয়েও উনি মৈথিল কবি হওয়া সত্ত্বেও বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতির অন্তর্ভুক্তির কারণ কি, কারণে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তি করা হয়েছে? তিনি তো অ্যাকচুয়ালি মৈথিল কবি। এটা এভাবে ঘুরিয়েও আসতে পারে যে মাথুর পদ রচনার শ্রেষ্ঠ কবিকে, তার কবি কৃতিত্ব আলোচনা করো। তাহলে বিদ্যাপতিকে নিয়ে আমাদের লিখতে হবে। এবং যদি মাথুর পদ দিয়ে বিদ্যাপতির কবি কৃতিত্ব আসে, সেই ক্ষেত্রে মাথুর কাকে বলে এবং বিদ্যাপতি মাথুর পদ রচনায় কোথায় কোথায় কৃতিত্ব দেখিয়েছেন, সেখানে বিদ্যাপতির মাথুর পর্যায়ের পদগুলো উল্লেখ করে তার কৃতিত্বটা আলোচনা করতে হবে। পরের প্রশ্ন জ্ঞানদাসের পদে রোম্যান্টিকতা।
জ্ঞানদাসের কোন কোন পদে রোম্যান্টিকতাগুলো দেখা গেছে সেটা অবশ্যই পদ উল্লেখ করে, বারবার করে বলছি, যদি পদ উল্লেখ না করা হয় তাহলে কিন্তু ভালো নম্বর পাওয়া যাবে না। এমন নয় যে 4টে প্রশ্ন আমি 4 পাতা করে খাতা ভর্তি করে লিখে আসলেই 60% পেয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। প্রশ্নের মধ্যে সমস্ত কিছু তথ্য থাকতে হবে, ইনফরমেটিভ হতে হবে। তোমার যে নোটসটা তুমি খাতায় লিখে আসলে কি দেখে তোমাকে 10-এর মধ্যে 6 দেবে, এটা থাকলে তবেই পাবে। পরের প্রশ্ন, আক্ষেপানুরাগের পদে চণ্ডীদাস। একটা কোটেশন থাকে, চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপানুরাগ এবং আক্ষেপানুরাগের সর্বস্ব চণ্ডীদাস। এই উক্তির আলোকে চণ্ডীদাসের আক্ষেপানুরাগ পর্যায়ের পদে শ্রেষ্ঠত্ব বিচার করো। সেখানে চণ্ডীদাস সম্বন্ধে লিখতে হবে এবং আক্ষেপানুরাগ কাকে বলে, এই পর্যায়ের পদে চণ্ডীদাস কি কি পদ রচনা করেছেন সেটা লিখতে হবে। এই 3টে প্রশ্ন যদি পড়ে যাও তাহলে পদগুলো পড়া লাগবে না, এখান থেকে যে কোনো একটা পেয়ে যাবে। যাদের মনে হচ্ছে আমি এই 3টে প্রশ্ন পড়বো না, আমি যে 20টা পদ রয়েছে আমাদের সেই পদগুলো নিয়ে পড়বো, সেগুলো পড়তে গেলে কণ্টক গাড়ি কমল সম পদতল এটাই ইম্পর্টেন্ট, কি মোহিনী জানবধূ এটাই ইম্পর্টেন্ট, টালো তো মোর শোনে ভরিতি করুণা নাবি, সরি এটা চর্যাপদের 2টো পদ চলে এসছে, এই কণ্টক গাড়ি কমল সম পদতল এটা পড়তে হবে, আর কি মোহিনী জানবধূ, আর এক মিনিট, এই প্রশ্ন চর্যাপদেও তোমাদের পদ রয়েছে, তো ওখানে ওই টালো মোর ঘন নাহি পরবেশী ওইটা পড়তে পারো, আর শোনে ভরিতি করুণা নাবি এগুলো পড়তে হবে আর কি। আর ঢলো ঢলো কাঁচা অঙ্গেরও লাবণী, যেটা শ্রীকৃষ্ণ এই প্রশ্ন পদাবলীর পদের ক্ষেত্রে ঢলো ঢলো কাঁচা অঙ্গেরও লাবণী সেটা পড়ে যেতে হবে। আর চর্যাপদের পদের ক্ষেত্রে ওইগুলো টালো মোর ঘন নাহি পরবেশী, হাঁড়িতে ভাত নাহি নিতিয়া বেশি, আর শোনে ভরিতি করুণা নাবি। পর্যায়গ্রন্থ 4-এ চলে যাচ্ছি। পর্যায়গ্রন্থ 4-এ মঙ্গল কাব্যের ধারায় মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের গুরুত্ব আলোচনা করো। তাহলে মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যকে কেন উপন্যাসের সাথে তুলনা করা হয়েছে, ঔপন্যাসিক হিসেবে কেন বলা হয়েছে, এবং কি কি গুরুত্ব রয়েছে মঙ্গল কাব্যের ধারায় মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গলটা শ্রেষ্ঠ কেন, সেটা আলোচনা করে দেখাতে হবে। আর চণ্ডীমঙ্গল কাব্যের সাহিত্য মূল্য আলোচনা করো। এই 2টো প্রশ্ন পড়লেই তোমাদের আমার মনে হয় 104-এর পর্যায়গ্রন্থ 4 থেকে আর কিছু পড়ার প্রয়োজন নেই, কারণ এই চণ্ডীমঙ্গল তো তোমরা 101-এও ছিল তোমাদের, সেখানে তোমাদের অনেকটা পড়া রয়েছে, তো এখান থেকে যাই প্রশ্ন আসুক তোমাদের পারার কথা। তো কেমন লাগলো ভিডিওটা, এবং ভিডিওটা কেমন লাগলো না, পরীক্ষা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে, যেমন জানাও। এবং এই পরীক্ষাটা শেষ হয়ে গেলে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস ইউটিউবেও যেমন শুরু হবে, তেমনি আমার ব্যাচে যারা পড়ে তাদেরও ক্লাস শুরু হবে। হ্যাঁ, তো তোমরা কিভাবে কি ক্লাস শুরু করবে, কারা শুরু করবে, তারা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেখানে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন প্রসিডিওরটা জেনে নেবে। সবাই ভালো থেকো, সবার পরীক্ষা ভালো হোক, থ্যাংক ইউ সবাইকে।